কাপড় চোপড়ের 12টা বাজিয়ে বাসুর ঘরে দেখলাম আমার বউ চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলেই গেছেন। খাটের পাশে দাঁড়িয়ে ডাক দিলাম, এই যে মালেকা বানু, উঠুন উঠুন না। এবার গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকলাম, এই যে ফুলটুসি, উঠুন। বউ মোড়ামুড়ি দিয়ে উঠে বসে বলল, লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ তো কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছা তাই করবেন? বিয়ে সম্পর্কে কিছু জানো? পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক, গুড নাইট। আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকুন। দেখুন পেঁচাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম, আর পারবো না। বিরক্ত করবেন না। তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেনি বাসর রাত নিয়ে? আপনি তো একটা অসভ্য, অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন। আপনাকে আপনার বাপ মা শেখায়নি? কেন বিরক্ত করছেন শুধু শুধু? আচ্ছা আপু, আপনি ঘুমন, হয়তো আমার বাসর রাত জলে গেল। আমি খাট থেকে নেমে আসলাম, দরজাটা ঠাস করে লাগিয়ে দিলাম। দরজা লাগানোর শব্দ পেয়ে বউ শোয়া থেকে উঠে বসে বলল, দরজা লাগালেন কেন? না, খুলে রাখি, চোর এসে আমার সবকিছু নিজের মনে করে নিয়ে যাক। বউ কিছু বলল না, আবার শুয়ে পড়ল। আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। এদিকে আমি ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ দেখে বলল, আবার উঠে বসলে? কি খাটে উঠলেন কেন? না, খাটে উঠবো না তো কি আসমানে উঠবো? অসহায় হয়ে তাকিয়ে বলল, একটু শান্তি মতো কি ঘুমোতেও দিবেন না ভাইয়া? তুমি শান্তিতে ঘুমো, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিজম শিশু নাকি? কিসের ঘুম কিসের কি? নিজের লিমিটে থাকবেন। কিছু বলছি না দেখে কি মনে করেছেন? আচ্ছা সরি, মেয়ে মানুষ রাগলে এত কিউট লাগে জানতাম না, কিন্তু বউটাকে পটাবো কিভাবে? যা বলি তাতেই খেপে যায়। আমার তো বিড়াল মারতে হবে। আমি এখন ঘুমোবো, আর একবার যদি বিরক্ত করেছেন তো খবর আছে। আচ্ছা কাপড় তো পাল্টে নিন। লাগবে না। নাস্তা খাবেন? উফ মরণ। আচ্ছা আমি এই পাশে একটু ঘুমোই না? তো আমি কোথায় ঘুমোবো? ফ্লোরে ঘুমান তো, আমার রুম। আমি ফ্লোরে ঘুমোবো না। আচ্ছা মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমন তো। এই তো সুযোগ, তুমি একবার ঘুমোও, দেখো আমি কি করি। আচ্ছা বলে একটা বালিশ দিয়ে শুলাম। দেখুন আপনাকে বিশ্বাস করে খাটে শুতে দিলাম, বিশ্বাসের ঘরে চুরি করবেন না। একবার ঘুমো। আমি লাইট অফ করতে চিল্লিয়ে উঠলো, লাইট দিন বলছি, আমাকে বিশ্বাস করতে পারেন। সত্যি বলছি। না লাগবে না, আমি কাউকে বিশ্বাস করি না। কি আর করার, অতপর লাইট দিয়েই রাখলাম। এবার ঠিক আছে, ঘুমিয়ে যাই। একটু পর তাকিয়ে দেখি সে ঘুমোচ্ছে, কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা। সুরসুর করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাব, আর একবার ভাবছি না থাক, সবুরে মেওয়া ফলে। তারপরেও আস্তে আস্তে করে বুকে টেনে নিলাম, আর আগালাম না। এভাবেই ঘুমিয়ে গেলাম। সকালে তো ঘুম ভাঙতেই আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপ্টে গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে। শাড়ি মনে হয় অর্ধেক খুলেই ফেলেছে। সে এটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিন্তু বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ দরজার বাহির থেকে আওয়াজ, ছোট বোন দরজায় নক করছে। ভাইয়া, এই ভাইয়া ওঠ, আম্মু ডাকছে। বউ পেয়ে কি আজ ঘুম ভাঙবে না? অমনি সোহানা জেগে গেল। হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম। আমারও ঘুম ভেঙে গেল। দেখি সোহানা চিমটি দিচ্ছে। ছাড়ুন বলছি, ছাড়ুন। হাত দুটো ফাঁকা করতেই ওদিক সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলো, আর রাগী লুক নিয়ে বলল, অসভ্য। ও হ্যালো, আপনি আমার জায়গায় এসেছেন, আমার কি দোষ? তো এদিকে সরিয়ে দিলে তো পারতেন, আর জড়িয়ে নিলেন কেন? হয়েছে, আমি অত দয়ালু না, জানি জানি, লুচ্চা একটা। তারপর উঠে ওয়াশরুমের দিকে চলে গেল, আর আমার মনে তো লাড্ডু ফুটছে খুশিতে। আমি উঠে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই ছোট বোন বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? সেই কখন থেকে ধাক্কা দিয়ে যাচ্ছি। কি হয়েছে বল? আম্মু নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আসতে বলছে। আসছি, তুই যা। তখনই সোহানা আসে গোসল করে। গোসল করলেন কেন? বাসর করলে গোসল করতে হয়। আয় হায়, কিন্তু আমি তো করিনি। না করলে কার কি? হঠাৎ মনে পড়লো রাতের কথা। তার মানে ও সবকিছু জানে। তাহলে এত অভিনয় কেন করলো? যান গিয়ে গোসল করে নিন, খুব ক্ষুধা লেগেছে। কাল দুপুর থেকে কিচ্ছু খাইনি। গোসল করব না। গোসল করে নিন, আপনার জন্য সারপ্রাইজ আছে। হয়তো কিস দিবে মনে হয়। দাঁড়ান 2 মিনিট, 5 মিনিটে গোসল করে ফ্রেশ হয়ে আসছি বলেই চলে গেলাম। সোহানও বের হয়ে গেল। আমি গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে বসা, আমিও বসলাম। আম্মু আব্বু আমার দিকে তাকিয়ে আছে। ইসরে কি লজ্জা, রাতে একটা মেয়ের সাথে ঘুমিয়েছি। মন চায় আবার রুমে চলে যাই। অতপর লজ্জা শরমের মাথা খেয়ে নাস্তা খাচ্ছিলাম। সোহানা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। আমি চা মুখে দিতেই সোহানা বলল, আঙ্কেল আপনাদের ছেলের চরিত্রে সমস্যা আছে, ও রাতে আমার বুকে হাত দিতে চায়। কথাটি শুনেই আব্বু কাশতে কাশতে চেয়ার ছেড়ে উঠে গেল। লে হালুয়া, আমার আর খাওয়া। চা গলায় আটকে গেছে, হেঁচকি উঠছে। পানি। এই ছিল সারপ্রাইজ? মান সম্মান সব নিলামে উঠাইলো। সোহানা মুচকি মুচকি হাসছে, আর আমি না পারছি সইতে, না পারছি কইতে। তার উপর এমন লজ্জা লাগছে, কিছু বলার ভাষা পেলাম না। অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। এ কি বউ এনে দিলে? না হয় বউকে একটু বেশি জ্বালাতন করেছি, তাই বলে এমন বউ এনে দিলে? রাতের বেলা খাটে বসে মনে মনে আমার ভবিষ্যৎ দেখে নিলাম। সোহানা আমার জীবন তেজপাতা করে ছাড়বে। কেন যে আব্বু আম্মুকে বিয়ের কথা বলেছিলাম, খাল কেটে কুমির এনেছি মনে হয়। তারপর সোহানা এসে বলল, যান সোফায় গিয়ে ঘুমুন। একটু খাটে ঘুমোতে দিন না, আপনার চরিত্রে দোষ আছে, আপনার সাথে ঘুমানো যাবে না। আরে আজিব তো, কে বলেছে এমন বাজে কথা? আমি মেয়েদের দিকে লজ্জায় তাকাতে পারি না। সেটা তো আপনার বোকা বোকা কাজগুলোই বলছে। খাটের ওপাশে ঘুমাবেন, মাঝখানে বালিশ থাকবে। এ পাশে আসলে খবর আছে বলে দিলাম। ও শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো আমি মনে হয় বালিশ টপকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছি সোহানাকে। ঘুমের ঘরে সোহানাও জড়িয়ে ধরেছে আমাকে। খুব ইচ্ছা করছে ওকে একটু আদর করতে, ওর ঠোঁটে একটা চুমু দিতে। হঠাৎ মনে হলো যে মেয়েরে বাবা জোর করে কিছু করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমনি বলে দিয়েছে আমার চরিত্রের সমস্যা। আমার কলিজা ধুক ধুক করতে লাগলো। সোহানা মনে হয় বুঝতে পেরে
পেরে গেছে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। সোহানা ধরফড়িয়ে উঠে বসে বলল, এই আপনি কি করছিলেন? কই কিছু না তো। আমি কি বলবো বুঝতে পারছি না। লুচ্চা একটা, আমি আগেই বলেছি আপনার চরিত্রে দোষ আছে। জড়িয়ে ধরেছেন কেন? বললাম, আপনি তো বললেন সোহানি বই না, আয় আয়। দূরে কেন? তাই আমি ভাবছিলাম সোহাগী তো নেই, আপনার মনে হয় ভয় লাগছে, তাই আপনার কাছে যেতে বুকের সাথে মিলিয়ে নিলাম। বিশ্বাস করুন আমি আপনার আরামের ঘুমটা ভাঙতে চাইনি। ও তাহলে চুমু খেলেন কেন? আমি চুমু খেতে চাইনি, কিন্তু আমার ঠোঁটগুলো বলছে আপনি যে লিপস্টিক দিয়েছেন তা নাকি মিষ্টি। তারপর বলল তোকে জড়িয়ে ধরেছে, তুই লিপস্টিক খেয়ে নে। সমান সমান, কিন্তু আপনার লিপস্টিক খুব বাজে, একটুও মজা না, সব তিতা। কে বলেছে বাজে? আপনি ঠিক মতো খাননি তাই এমন মনে হচ্ছে। হয়েছে হয়েছে, আর ঢপ দিতে হবে না। বলতেই ও ঝুঁকে এসে ওর ঠোঁট আমার ঠোঁটে বসিয়ে দিল। আমি যেন অনুভূতি শূন্য হয়ে গেলাম। আমার শরীরে 440 ভোল্টের শক লাগলো। এবার বলুন তিতা লেগেছে? অস্বীকার করলাম। একটুও না। অনেক মজা তো আপনার লিপস্টিক। ধমক দিয়ে বলল, না বুঝে কখনো কিছু বলবেন না, মনে থাকবে। আমি বাধ্য ছেলের মতো মাথা নাড়ালাম। যান ওপাশে গিয়ে ঘুমন, আর আমি সোহাগী বলে ডাকলেও কাছে আসবেন না। মনে মনে বলছি আপনি তো ডাকেননি, মাঝে মাঝে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে একটু উষ্ণতা নেওয়া যাবে। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। চলতে চলতে সোহানার 10 মাস। সে হাঁটতে বসতে উঠতে সমস্যা হয়, তাই অফিসে যাওয়া বন্ধ করে ওর সাথে ছায়ের মতো লেগে থাকতাম। হঠাৎ সোহানার পেইন ওঠে খুব মাঝরাতে। পেইন উঠতেই ফোন দিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স আসার জন্য। আমি ওকে ধরে তুললাম। সে কখন দুটোই ভেতরে ঢুকিয়েছে, এখনো কোনো খবর নেই। আবার আমি পায়চারি করতে করতে পাথর হয়ে এক জায়গায় বসে গেলাম ফ্লোরে। না আর নড়তে পারছি না, দাঁড়াতেও পারছি না, চোখ দিয়েও পানি পড়ছে না। ওর কিছু হলে আমি মরে যাব। 6টার সময় ডাক্তার বের হলো, আমি নড়তে পারছি না। আব্বু এগিয়ে এলো। বাবা বলল, ডাক্তার আমার বৌমা নাতি আলহামদুলিল্লাহ, মা ও ছেলে দুজনেই ভালো আছে। আমি ঝট করে উঠে কেবিনে চলে গেলাম। আমি সোহানের পাশে গিয়ে দাঁড়ালাম। মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশে আমাদের বাচ্চা। মা বলল, কি মা এখন কেমন লাগছে? ভালো মা। আমি খুশিতে সোহানার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। 1 মাস লাগলো সোহানা পুরোপুরি সুস্থ হতে। দেখেছো তোমার ছেলের জন্য কত কষ্ট পেতে হয়েছে। আর তুমি ছেলে আবার মেয়ে দুজনকে একসাথে চাও? হ্যাঁ, কিন্তু দুজন থাকলে একসাথে খেলতে পারতো। একজনেই জীবন তামা করে দিয়েছে। আর দুজন থাক বলে সোহানাকে জড়িয়ে ধরে বললাম, সামনের বছর আমার মেয়েকে এনে দিও। দূরে যাও বলছি, আমাকে ছুবে না। আমাকে কি কারখানা মনে হয়? আমি কি বলছি নাকি? দাও ওষুধ খাইয়ে দাও এখন। টাইম হয়েছে তো। আর অনেক ভালোবাসা নিয়ে এভাবে চলতে থাকা সুখের সংসার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু মানুষ আপন হতে সময় নিলেও সে মানুষগুলো আমাদের জীবনের সাথে একদম মিশে যায়। মনে হয় ওই মানুষটা ছাড়া জীবন অচল। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।